নমস্কার, আমি সুনির্মল সরকার সাথে আছি। আপনাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আরো একটি সুন্দরতম দিন, প্রচন্ড তাপদাহ বাইরে, সেই সাথে চলছে প্রচন্ড গরম। সকলে সাবধানে থাকবেন, তরল জাতীয় খাবার বেশি খাবেন, আর জানাবেন যে আপনারা সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। যে যে আছেন একটু জানাবেন দয়া করে। যান্ত্রিক ত্রুটির কারণে আজকে একটু দেরি হয়ে গেল। যাই হোক, আমরা আমাদের টপিকটি শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের যে টপিকটি সেটি হচ্ছে যে একটি চেকের জন্য জীবন শেষ। সেটি হচ্ছে যে চেক এমনই একটি বহুল প্রচলিত বাংলাদেশের বর্তমানে আকার ধারণ করেছে। মানুষ ভয়াবহতার শিকার হচ্ছে, বিভিন্ন কাজে মানুষকে চেক দিতে হচ্ছে। সেই চেকগুলো দেওয়ার ফলশ্রুতি যেটি হচ্ছে, মানুষ না জানার কারণে জেল জরিমানার শিকার হচ্ছে, জেল খাটার পরেও শেষ হচ্ছে না। সেটি আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন যে চেকের বিভিন্ন এনজিওতে লোন নেওয়ার জন্য, ব্যাংকের লোন নেওয়ার জন্য বা মানুষের কাছ থেকেও বিভিন্ন ধার কর্জ এগুলো করার জন্য চেক জামানত হিসাবে দিতে হয়। বাংলাদেশে যে আইনটি দ্বারা এই চেকের মামলাগুলো হয়ে থাকে সেটি হচ্ছে যে 1981 সালে। চিন্তা করবেন যে আজকে থেকে দেখা যাচ্ছে প্রায় 150 বছর আগে থেকে এই চেকের আইনটি চালু আছে, যেটিকে বলা হয় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, অর্থাৎ হস্তান্তরযোগ্য দলিলের একটি মামলা হয়ে থাকে। তো এই চেকগুলি যখন মানুষের প্রয়োজন হয় মানুষ দেয়। এটির যেটি হয় যে আপনি স্বাক্ষরিত দেন বা স্বাক্ষর করে না দেন, যেভাবেই দেন না কেন, চেকের ভয়াবহতা প্রচন্ড রকম আকার ধারণ করেছে। একজন মানুষ হয়তো একজনের কাছ থেকে পাবে 1 লক্ষ টাকা, সে ফাঁকা চেকটি নেওয়ার কারণে বসিয়ে দিচ্ছে 15 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা। এটির আমাদের দেশে আসলে কোনো ব্যালেন্স এখনো হয়নি, বা বাংলাদেশ ব্যাংক বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের আইন কর্মকর্তা যারা আছেন তারাও এই ধরনের কোনো ইনিশিয়েটিভ তারা নেননি। তো এটি আমার অবশ্যই অনুরোধ থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যারা বা আমাদের আইন যারা তৈরি করেন বা বাংলাদেশ ব্যাংক যে এই চেক বা ব্যাংক নিয়ে যারা কাজ করেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে আমার মনে হয় এতদিন আমার মামলা করে যেটি মনে হয়েছে যে আসলে ব্যক্তিগত চেক 2 লক্ষ টাকার বেশি ব্যাংকে উপস্থাপন হওয়াই ঠিক না। আপনি বা আপনারা যারাই দেখছেন না কেন, আপনারা ভাবতেই পারবেন না যে মানুষ পাবে হয়তো 70,000 টাকা, লিখে দিচ্ছে 7 লক্ষ টাকা। এই যে অবস্থা, পরবর্তীতে মামলা চলমান সময় আপোষ হচ্ছে, দেখা যাচ্ছে যে সেখানে 70 বা 80,000 টাকায় মামলাটি আপোষ হচ্ছে। তো মানুষের যে অবস্থা, একটি চেকের 3টি বিষয় দেখা হয় যে যে চেক প্রদান করেছে তার স্বাক্ষরটি তার কিনা, সঠিক সময়ে ব্যাংকে চেকটি উপস্থাপন হয়েছে কিনা, এবং যথারীতি লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে কিনা। এবং এই চেকের মামলায় কোনো সাক্ষীরও প্রয়োজন হয় না তেমন, যদি না আসামিটি অস্বীকার করে যে না এই চেকটি তার দেয়া না, তখন হয়তো ব্যাংক কর্তৃপক্ষের প্রয়োজন পড়ে সাক্ষীর জন্য। তো সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস মানুষের কাছ থেকে টাকা আদায় করাও যেমন, আবার মানুষকে বিপদে ফেলাও তেমন, যে এই চেক দিয়ে মামলা করা। এটি 1881 সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারায় মামলাটি হয়ে থাকে। তো চেকের মামলা হলে যেটি হয় যে মানুষ যখন সে নোটিশ পায়, সে দেখে যে তার চেকটিতে 5 লক্ষ, 7 লক্ষ বা 10 লক্ষ বা 15 লক্ষ টাকা এটি লেখা হয়েছে, তখন তো তার আর বাঁচার কোনো উপায় থাকে না। শত চেষ্টা করেও সে বাঁচতে পারে না। আলটিমেটলি যে মামলাটি করে তার সাথে কোনো না কোনো উপায়ে তাকে আপোষ করতেই হয়। একটি ছোট্ট গল্প দিয়ে আমি শুরু করছি আজকের এই বিষয়টি। ধরে নিন যে ভদ্রলোকের কথাটি বলছি কাল্পনিক একটি নাম, হয়তো সেই ব্যক্তিটির নাম আমরা যদি ধরি যে এটি তার নাম ছিল জহুরুল হক। তো জহুরুল হক নামের একজন আসামি
তিনি সাইকেলে করে বিস্কুট বিক্রি করতেন, বিভিন্ন দোকানে দোকানে বিস্কুট দিয়ে বেড়াতেন। হঠাৎ করে সে একটি নোটিশ পায় যে তার নামে 30 লক্ষ টাকার একটি মামলা হয়েছে। তো নোটিশটা পাওয়ার পরে সে আসে আমাদের কাছে, যথারীতি আমরা তার জামিন করি। আদালতে যখন সাক্ষীর সময় আসে, এই বাদীকে আমরা জিজ্ঞাসা করি যে আপনি কত টাকা পেতেন তার কাছ থেকে। সে বলে যে আমি 30 লক্ষ টাকাই পেতাম। আপনি কি করেন? সেও বলে যে আমি একটি হোটেলে কাজ করি। তাহলে ভাবতে অবাক লাগে যে একটি হোটেলে কাজ করে সে সত্যটি স্বীকার করেছিল যে আমি হোটেলে কাজ করি। সে নাকি বিভিন্ন সময়ে তাকে 30 লক্ষ টাকা দিয়েছিল এবং তাকে বলা হয় যে টাকাটি কে পেত। সে বাদী বলে যে টাকাটি আমার ভাই পেত। সে মামলা করে। এই মামলাটিতে সাক্ষী গ্রহণ অন্তে আমরা যখন আদালতের কাছে আমাদের যুক্তিতর্ক উপস্থাপন করি, আমরা বলি যে এই চেকটি মামলা করার 1 বছর পূর্বে হারিয়ে যায়, যেখানে স্বাক্ষর মেলে নাই এবং সেই আসামি জিডি করেছিল, পেপারেও দিয়েছিল এবং ব্যাংকে চেকটি স্টপ করে রাখা হয়েছিল। এই আলোকে আমরা উচ্চ আদালত, যথারীতি সুপ্রিম কোর্টের, হাইকোর্ট ডিভিশনের বিভিন্ন মামলার আমরা সিদ্ধান্তও দিই আদালতকে। কিন্তু আদালত যথারীতি ওই ব্যক্তির চেকের সমপরিমাণ টাকার জরিমানা করেন এবং 1 বছরের সাজা প্রদান করেন। এখন প্রশ্ন হলো যে আমি সাজা খাটলে এই টাকাটি আমার মাফ হচ্ছে কিনা, বা আমি জামিন নিতে গেলে আমার কি হতে পারে। তো এখানে যেটি হয়, চেকের মামলায় সুস্পষ্ট বিধান যেটি, যে আপনি কি চেকে বর্ণিত, রায়ে নয়, চেকে বর্ণিত যদি চেকটিতে 1 লক্ষ থাকে বা 5 লক্ষ থাকে, তার 50% টাকা অর্থাৎ 2.5 লক্ষ টাকা আপনাকে জমা দিয়ে অ্যাপিলের শর্তে আপনাকে জামিন নিতে হবে, তবে আপনি জামিন পাবেন। এখন যে ব্যক্তিটি 30 লক্ষ টাকা যে সাইকেলে করে বিস্কুট বিক্রি করে বেড়ায়, সে 30 লক্ষ টাকার চেক তার, সে 15 লক্ষ টাকা কোথায় পাবেন? এখন সে ভাবছেন তাহলে আমি হয়তো সাজা খাটলে আমার 1 বছর জেল হয়েছে। চেকের মামলা, একটু বলে রাখি সেই ফাঁকে, যে চেকের মামলা জামিনযোগ্য। সর্বোচ্চ সাজা হয় এটিতে 1 বছর, আর জরিমানা হয় চেকে বর্ণিত টাকা 3 গুণ পর্যন্ত। অর্থাৎ আদালত যদি মনে করেন যে 10 লক্ষ টাকার চেকে 30 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন। এখন অনেকেই মনে করেন যে 10 লক্ষ টাকার মামলা হয়েছে, আমি দিব না, আমি হাজত খাটবো। এই হাজত খাটলেও এই টাকাটি আসলে মাপ পাওয়া যায় না, কারণ তার বিরুদ্ধে যে জরিমানাটি হয় এটি আবার ফৌজদারি কার্যবিধির 386 ধারায় এই জরিমানা আদায়ের জন্য আবার জেলা প্রশাসকের নিকট তথা নির্বাহী আদালতে আবারও দরখাস্ত করা যায় এবং সেইখান থেকে তার স্থাবর সম্পত্তি থাকলে অথবা তার অস্থাবর সম্পত্তি থাকলে সেটি বিক্রির মাধ্যমেও এই জরিমানাটি আদায় হবে। তাহলে আপনি একবার ভাবুন যে আপনার শরীরে যে ক্যান্সার যদি বাধে, আপনি কেমো দিচ্ছেন, ট্রিটমেন্ট করছেন, অনেক কিছু করছেন, কিন্তু আলটিমেট রেজাল্ট সৃষ্টিকর্তা আপনার যতটুকু আয়ু রেখেছে ঠিক ততটুকুই হচ্ছে। আপনি কোটি কোটি টাকা খরচ করছেন আপনার ক্যান্সার বাঁচানোর জন্য, আলটিমেট রেজাল্ট যেটি হচ্ছে যে আপনার সেই মৃত্যু সুনিশ্চিত জেনেও আপনি চেষ্টা করছেন। ঠিক এই চেকের মামলাটিও ক্যান্সারের মতো। অনেকেই আসেন যে আমি তাকে টাকা পরিশোধ করেছি, কিন্তু সে বলেছে চেক হারিয়ে গেছে। অনেকদিন পর দেখছি অন্য একজন মামলা করেছে, তো সে জানেও না, সেই লোকটিকে চেনেও না, যেহেতু চেক পেয়েছে। আমি সদ্য একটি মামলা করলাম, সদ্য একটি মামলাতে একজন ব্যক্তি সেই মামলাটিতে খালাস পেয়েছিল। আমি বাদীকে জেরায় নিয়েছিলাম যে আপনাকে চেকটি কে দিয়েছে। সে আসামির নাম বলতে পারেনি, সে অন্য একজনের নাম বলেছে যে সে আমাকে চেকটি দিয়েছে। কোথায় দিয়েছিল? সে বলেছিল সেই ব্যক্তির বাড়িতে, অর্থাৎ আসামির বাড়িতে কোনো চেক লেনদেন হয়নি। আপনি টাকাটি পেতেন কার কাছ থেকে? তো বলছে সেই ব্যক্তির থেকেই পেতাম। এই আসামির কাছ থেকে আপনি কি কোনো টাকা পেতেন? বলছে না। তো যে ব্যক্তিটি বাদীকে চেকটি দিয়েছিল সেই ব্যক্তিটি আসামির সম্পর্কে দুলাভাই ছিল। দুলাভাইয়ের কাছে 2টি চেক ছিল। দুলাভাই সুকৌশলে একটি নিজে এবং একটি তার বন্ধুকে দিয়ে মামলা করান। এই মামলাটিতে বিচারক তার এই জেরাটার পরিপ্রেক্ষিতে, কারণ চেকের যিনি ধারক অথবা বাহক বা যিনি টাকা পাবেন, যার কাছ থেকে পাবেন, তার বিরুদ্ধে মামলাটি করতে হবে, না হলে খালাস পাবে। বিচারক এইখানে মামলাটি যথোপযুক্তভাবেই আসামিকে খালাস প্রদান করেছেন। এটি একটি 12 লক্ষ টাকার মামলা ছিল।
সৌভাগ্যবশত বিচারকের কাছে প্রতীয়মান করতে আমরা সমর্থবান হয়েছি যে এই আসামির কাছে কোনো লেনদেন ছিল না, আসামিটি খালাসপ্রাপ্ত হয়। আরো একটি সদ্য মামলা চলমান আছে, যেটিতে হচ্ছে যে আমার যে বাদী উনি টাকা পাবেন এক ভদ্রলোকের কাছ থেকে, চেকটিও তারই দিয়েছেন, অথচ চেকে যে স্বাক্ষর করিয়েছে সেই ভদ্রলোক সুকৌশলে স্বাক্ষরটি তার ছেলেকে দিয়ে করিয়েছেন। এইখানেও একটি প্রতারণা হয়েছে। এখানে আসলে যে স্বাক্ষর করেছে যে ছেলে, পূর্ববর্তী আইনজীবী একজন মামলাটি করেছিলেন, তার উচিত ছিল ওই ছেলের নামেই আসলে মামলাটি করা, কারণ স্বাক্ষর যার তার নামে আসলে মামলাটি হওয়া উচিত ছিল। সেই ছেলেটির নামে মামলা না করে তার বাবার যেহেতু চেক, তার বাবার নামে মামলাটি করেছে। তো যেটি বলার উদ্দেশ্য, যদি কাউকে কখনোই চেক প্রদান করেন অবশ্যই সেই চেকটিতে স্বাক্ষর করে ডেট দিয়ে ফটোকপি রেখে তারপরে চেকটি প্রদান করবেন। নতুবা আপনি যদি ব্ল্যাঙ্ক চেক, যেটিকে বলা হয় ফাঁকা চেক, মানে আপনার স্বাক্ষর আছে কিন্তু কোনো কিছু লেখা নেই, সেইটিতে যেটি হবে সে ইচ্ছা মতো 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ যেটি ইচ্ছা করুক না কেন সে বসিয়ে আপনার বিরুদ্ধে মামলাটি আনয়ন করবে। আবার দেখা যাচ্ছে যে আপনি এনজিও থেকে সরল বিশ্বাসে লোন নিচ্ছেন, এনজিও মিনিমাম 3টি চেক তারা জমা রাখে, 3টি চেকে আপনার স্বাক্ষর করাবে। দেখা যাচ্ছে যে যদি এনজিওর সেই ম্যানেজার ভালো হন, আপনার টাকা পরিশোধ হয়ে যায়, চেকটি তো আপনাকে ফেরত দিয়েই দিবে। আবার অনেক সময় প্রায়শই দেখা যায় কিছু দুষ্ট মানুষ, কিছু খারাপ মানুষ, তারা হয়তো ওই এনজিও থেকে কোনো না কোনো কারণে চাকরি ছেড়ে গেছে, কিছু কিছু চেক তার কাছে থেকে গেছিল, সেই চেকগুলোতে দিয়ে পরবর্তী সে টাকা পয়সা বসিয়ে সেটিতেও সে মামলা করেছে। আর ব্যাংকগুলো যেটি করছে, যে ব্যাংকগুলোর কাছে আমরা দেখছি প্রায়শই ব্যাংকগুলোতে অনেক ব্যাংকে আছে যে পুরো একটি চেক বই যেটি 10 পাতার, এই পুরো চেক বই স্বাক্ষর রাখছে, যেটিতে টাকার অ্যামাউন্ট থাকছে না, তারপরেও সেখানে তারা ইচ্ছা মতো টাকা বসিয়ে মানুষের নামে। আমার একজন আসামি আছেন যার বিরুদ্ধে একটি ব্যাংক 10টি মামলাই করেছেন। এবার ভাবুন এই ব্যক্তিটি, তার নামে যে 10টি মামলা হয়েছে, কেন করা হয়েছে? যে প্রত্যেকটি চেকে টাকার অ্যামাউন্ট দেওয়া হয়েছে এবং টাকার অ্যামাউন্ট দেওয়ার পরে প্রত্যেকটি চেকে যদি 1 বছর করেও তার জেল হয় তাহলে তার কিন্তু 10 বছর জেল হবে। তাহলে এই যে মানুষকে এইভাবে পর্যদুস্ত করা হচ্ছে, মানুষের যে কষ্টটা হচ্ছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের বিচারকগণ, বাংলাদেশ ব্যাংক প্রত্যেকেরই উচিত যে ব্যক্তিগত চেক যদি কেউ দেয় সেভিংস অ্যাকাউন্টের, আমি কোম্পানির চেকের কথা বলছি না, কোম্পানির ট্রানজাকশন অনেক টাকারই হয়ে থাকে, সেটি ভিন্ন ব্যাপার। তা আমি সবসময়ের জন্যই আমি আবেদন জানাবো যে এইটি কোনো ব্যক্তিগত চেক কখনোই যেন 2 লক্ষ টাকার উপরে ব্যাংকে কোনো ইস্যু না করা যায়, এবং 2 লক্ষ টাকার উপরে কোনো লেখা চেক যদি ব্যাংকে যায় তাহলে ব্যাংক বলছে ওভার লিমিট, একটি ডিজনারের একটি কারণে বলছে ওভার লিমিট, বাট ডিজনার তো হচ্ছেই। ডিজনারের অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে একটি কারণ অপর্যাপ্ত তহবিল, যেটাকে আমরা জানি ইনসাফিসিয়েন্ট ফান্ড, তারপরে আমরা জানি যে স্বাক্ষর মেলে না, তারপরে আমরা জানি যে অ্যাকাউন্ট ডরমেন্ট, তার মানে সাময়িক বন্ধ হয়েছে, তারপরে লেখা থাকে অ্যাকাউন্ট ক্লোজড বাই দি ওনার, তার মানে হচ্ছে যে ওনার সে স্বেচ্ছায় অ্যাকাউন্টটি ক্লোজ করেছে। এটি যেহেতু একটি প্রতারণামূলক এবং বিশ্বাসভঙ্গর বিষয়, তো অবশ্যই আপনি যে কারণেই চেকটি ডিজনার হোক না কেন আপনার বিরুদ্ধে মামলা হবেই, মামলা আপনার বিরুদ্ধেই হবে, মামলা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। এবং একটি চেকে তারিখ বসালে সেটি 6 মাস মেয়াদ থাকে। এটিতে 6 মাস যে একজন লিখেছে রাজিবুল হক ভাই, যে জেল খাটলে টাকা দেওয়া লাগবে না, না ভাই, জেল খাটলেও টাকা দিতে হবে, সেটি ফৌজদারি কার্যবিধিতে জরিমানা আদায়ের জন্য আলাদা করে আপনার নামে আবার মামলা হবে। এটি মানুষের ভুল ধারণা। আপনার অস্থাবর স্থাবর যাই থাকুক সেখান থেকে আবার টাকা উত্তোলনের জন্য, আপনার ক্রোক হওয়ার জন্য আবার আপনার আদেশ হবে, যার কারণে আপনি জেল খাটলেও টাকার মাপ পাওয়ার সুযোগ নেই এখানে।
তো এখন আরেকটি বিষয় যেটি বলছি যে চেকের মেয়াদ থাকে 6 মাস ডেট দিলে। এখন 6 মাসের কারণে পক্ষে বিপক্ষে তো দুই রকমই আছে, শুধু যে মানুষ ক্ষতিগ্রস্ত করছে মানুষকে তাও না, কেউ কেউ প্রতারণামূলকভাবে চেকও দিচ্ছে। আমরা একটি নজির জানি যে গোদাগাড়িতে একজন ভদ্রলোক ছিলেন যার বিরুদ্ধে 162টি চেকের মামলা আছে। তিনি তার চেহারা দাড়ি টাড়ি রেখে এগুলো রেখে সে কক্সবাজারে থাকছিলেন। 162 জন মানুষকে কাউকে বিদেশে পাঠানোর জন্য, তারপরে কাউকে চাকরি দেওয়ার জন্য চেক দিয়ে দিয়ে উনি টাকাগুলো নিয়েছিলেন এবং সে কক্সবাজারে থাকছিলেন। তার চেহারাটা মোটামুটি চেঞ্জ করে চুল বড় করেছিলেন, দাড়ি বড় করেছিলেন। কিন্তু এই যে 161টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বিভিন্ন উপায়ে তাকে পরবর্তীতে ট্র্যাক করে এবং ট্র্যাক করে তাকে সেইখান থেকে ধৃত করে সে বর্তমানে জেলে আছে। তাহলে মানুষ যে শুধু মানুষের টাকা বসিয়ে কাউকে ক্ষতিগ্রস্ত করছে এমনও না, যে চেক দিচ্ছে সেও মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। তাই যে চেক দেবেন বা যে চেক নেবেন অবশ্যই এটির উল্লেখযোগ্য পন্থা অবলম্বন করে চেকটি লেনদেন করবেন। আর কখনোই ব্যাংক হোক, এনজিও হোক, কোনো ব্যক্তি হোক, চেকে যদি ওই পরিমাণ টাকা আপনি লেখেন তাহলে ঠিক আছে, আপনি যদি ফটোকপি রাখেন সেটি ঠিক আছে, কিন্তু আপনি ফাঁকা কোনো চেক, আপনি মনে করছেন আমার চেকটি হারিয়েছে ফাঁকা, আমার কিছু হবে না, না, এটিও একটি বড় সমস্যা হয়ে যাবে। একটি যে কোনো রকম একজন লিখেছে 2012 সালের চেক যদি 2017 সালে ব্যাংকে মামলা করে, ব্যাংক দেখিয়েছি আসামি 2000 সালে চেক দিছে, এই রকম মামলাও করে ব্যাংক। হ্যাঁ, করতে পারে ভাই, তবে আপনার যদি 2012 সাল লেখা থাকে আর সেটি যদি কাটাকাটি থাকে, অবশ্যই যে চেক দিয়েছে তার ইনিশিয়াল লাগবে। চেকের প্রত্যেকটি অক্ষর কাটাকাটি থাকলে যে চেক প্রদান করে তার স্বাক্ষর অবশ্যই লাগবে, না হলে এটি আইনগতভাবে সেই আসামি খালাস পাওয়ার হকদার। আপনি যদি দেখা যায় যে নিম্ন কোনো আদালতে যদি আপনি ন্যায় বিচার বঞ্চিতও হন, আপনি অবশ্যই উচ্চ আদালতে ন্যায় বিচার পাবেন আপনি। তো যেটি বলছিলাম যে চেকের ভয়াবহতা, চেক হচ্ছে যে ক্যান্সার, ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার। তো চেকের যদি 6 মাস এই যে ডেট থেকে মেয়াদ অতিবাহিত হয়ে যায়, তাহলে যিনি চেক নিয়েছেন, টাকা দিয়েছেন, তার কি রেমেডি? হ্যাঁ, উনি ফৌজদারিতে আবার প্রতারণার জন্য 420 ধারায় মামলা করতে পারবেন। আসলে চেকের মামলা 138 ধারায় জামিনযোগ্য। একইভাবে যদি 420 ধারায় প্রতারণার জন্য মামলা করেন, যেহেতু এটি একটি হস্তান্তরযোগ্য দলিল এবং ব্যাংক সবসময় ব্যাংকের যে চেকটি দেওয়া হয় এটি অবশ্যই সরকার কর্তৃক শিডিউল ব্যাংক রিকগনাইজ, তাই এটিকে পাবলিক ডকুমেন্টসও বলা যায়, এটি সরকারি ডকুমেন্টসও বলতে পারেন যে ব্যাংকেরই হোক না কেন, কারণ সেটি সরকার কর্তৃক অনুমোদিত। তাই তখন আপনি 420 ধারায় মামলা করতে পারবেন দণ্ডবিধিতে। এখানে প্রায়শই আমরা আরেকটি বিষয় দেখছি যে 420-এর সাথে 406 লাগানো হচ্ছে, যে সরল বিশ্বাসে দিয়েছিল। কিন্তু আমার যতটুকু মনে হয়, আমি উচ্চ আদালতের যা সিদ্ধান্ত বা বই পুস্তক পড়ে যেটি দেখেছি, যে বিচারকগণকে বা নিম্ন আদালতের বিচারকগণকে বা বলা হয়েছে যে 406 কখনোই যে এই যে সরল বিশ্বাসে ভঙ্গ করার যে বিষয়টি, এটি চেকের মামলায় আসার কোনো সুযোগ নেই। এটি বলতে গেলে আরো ডিটেলসের অনেক ব্যাপার, যেটি মানুষ যখন আইনজীবীদের কাছে যাবেন তারাই ভালো জানবে, তারা সেটি ব্যাখ্যা দিবেন। তো সবসময় বলা হয়েছে, উচ্চ আদালতের সব সিদ্ধান্তেই বলা হয়েছে যে এটি মামলা হলে 420 ধারায় হতে পারে, যেটি জামিনযোগ্য। তবে ওই মামলা হলেও আপনার নিস্তার নেই, যেহেতু সেখানেও টাকার অ্যামাউন্ট থাকবে, আপনার স্বাক্ষর থাকবে। তাই আমার নিবেদন প্রত্যেকের কাছেই যে চেক দেওয়া এবং চেক নেওয়া এই উভয় ক্ষেত্রেই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এমন কোনো বিশ্বাসের বশবর্তী হবেন না বা এমন কোনো লোন নেওয়ার চেষ্টা করবেন না যেখানে 5টি 7টি 10টি চেক দেওয়ার প্রয়োজন পড়ে। তাহলে কিন্তু আপনি যদি ওই ঋণটি শোধ না করতে পারেন, চেকের মামলায় আপনি চাইলেও একসাথে সাজা খাটার কোনো সুযোগ নেই, যেহেতু এটি একটি স্পেশাল আইনের মামলা। প্রত্যেকটি চেকের জন্য যদি আপনার 1 বছর করে সাজা হয়, 5টি চেকের জন্য যদি আপনার 5 বছর সাজা হয়, তাহলে জেল কোডের বিধান অনুযায়ী প্রত্যেকটি সাজার পরে অপর সাজা আপনার শুরু হবে। দ্যাট মিনস 5 বছর আপনাকে সাজা খেটেই বের হতে হবে, যেটি অন্য মামলায় সুযোগ থাকে যদি এট এ টাইম আপনি সাজা ভোগ করেন। আপনি সব মামলা মিলে হয়তো 3 বছরের জেল হয়েছে, 2টি মামলা মিলে আপনি 3 বছর খেটে বের হতে পারবেন, কিন্তু চেকের মামলায় এই ধরনের কোনো সুযোগ নেই। যদি কোনো সুযোগ থাকে যে ভিন্ন ভিন্ন ভাবে একসাথে সাজা কাটার, আমাকে দয়া করে কেউ কমেন্টসে জানাবেন, আমি উপকৃত হব। তাই প্রয়োজন মানুষের পড়বেই, চেক দিতেই হবে, চেক নিতেই হবে। যে চেক নিচ্ছেন, যে চেক দিচ্ছেন,
চেক নেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন যে চেকটি দিচ্ছে তার স্বাক্ষরটি যেদিন নিয়েছেন দরকার হলে সেই দিনই গিয়ে আপনি ব্যাংকে চেক করুন তার স্বাক্ষরটি ঠিক আছে কিনা, কারণ আপনি কি চেক দিয়ে সে আপনাকে বিপদে ফেলতে পারে, স্বাক্ষরটি নাও হতে পারে, চেকটি জিডি করা থাকতে পারে, চেকটি হারানো থাকতে পারে, এইরকম আপনার সাথেও প্রতারিত হতেই পারেন আপনিও। একজন লিখেছে চেকের মামলায় হাইকোর্ট করে কি কোনো জামিন পাওয়া যায়? আচ্ছা, সাকিব মুক্তাদির অর্ক লিখেছে সুন্দর তথ্য পরিবেশন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই। চেকের মামলা হাইকোর্ট করে কি কোনো জামিন পাওয়া যায়? হ্যাঁ, একটি সময় ছিল যে কিছু রিট করে নির্দিষ্ট সময়ের জন্য জামিন দিত। অবশ্যই এটি মনে রাখবেন, নির্দিষ্ট সময়, সেটি হতে পারে 2 মাস, হতে পারে সেটি 3 মাস। তবে আপনি হাইকোর্ট করে জামিন পেয়েছেন মানে আপনার কিছু হবে না এমনটি কিন্তু ওইখানে লেখা থাকে না। হয়তো আদালতে বিভিন্ন নথির মধ্যে আপনার নথি পড়ে থাকছে, আপনার হয়তো ওয়ারেন্ট হচ্ছে না, কিন্তু আপনি যেখানেই যান হয়তো 2 মাসের জন্য হাইকোর্ট আপনাকে জামিন দিয়েছে যে ঠিক আছে 2 মাসের মধ্যে, আপনার আইনজীবী হয়তো সেখানে মেনশন করেছে যে স্যার আমাকে 2 মাসের সুযোগ দেওয়া হোক, আমি টাকা পরিশোধ করতে চাই, বা যেটাই লেখুক না কেন, আপনি হয়তো ওই নির্দিষ্ট সময়ের জন্য জামিনটা পেয়েছেন, কিন্তু আপনি 2 মাস পরে কিন্তু আবার আপনার ওয়ারেন্ট হবে, আপনি কিন্তু আবার জেল খাটবেন। তা আমার বারবার একটি মেসেজ, চেক যারা দিচ্ছেন কত টাকা লেনদেন করছেন সুস্পষ্ট উল্লেখ রাখবেন, এবং যে চেক নিচ্ছেন সেও সেটি উল্লেখ করেই নেবেন, কারণ আপনার প্রদত্ত চেকটি সেই ব্যক্তির টাকা পরিশোধ হওয়ার পরেও কারো না কারো দ্বারা কোনো না কোনো ভাবে মামলা মোকদ্দমা হয়, মানুষ হচ্ছে। বর্তমান কোর্টে যে মামলাগুলো হয় দেখা যায় যে 70% মামলায় বিভিন্ন এনজিও, ব্যাংক এবং ব্যক্তি কর্তৃক চেকের মামলা হচ্ছে। তাই এই মামলা থেকে সবসময় সাবধানে চলবেন, সবাই খেয়াল রাখবেন। চেক একটি অমূল্য সম্পদ, সেটি স্বাক্ষরিত হোক বা বিনা স্বাক্ষরিত হোক, এটি কখনোই খোয়া দিতে যাওয়া যাবে না, এটি কখনোই হারানো যাবে না, এটি স্বাক্ষর করেও কাউকে দেওয়া যাবে না বা বিনা স্বাক্ষর করেও কাউকে দেওয়া যাবে না, সে আপনার যতই আপনজন হোক না কেন। অনেকের এরকমও থাকে যে রিসেন্ট একজন এসেছিলেন আমার কাছে, যেতে সে তার ভাতিজাকে ঋণ নিয়ে দিয়েছেন, জামিনদার হিসেবে সে সেইখানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আরেকটি জিনিস বলে রাখি যে ঋণ নেন আর যে জামিনদার হন সমান দায় তার। জামিনদারের যে এগ্রিমেন্টটা থাকে সেখানে সুস্পষ্টভাবে বলা থাকে যে এই লোনটি যদি এই যে ঋণ গ্রহীতা যিনি নিয়েছেন সে পরিশোধ না করলে আমি দেওয়ার জন্য দায়ভার বহন করছি। তাই প্রায়শই অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমি তো ছিলাম জামিনদার, আমার বিরুদ্ধে কেন মামলা হলো? হ্যাঁ, আপনার বিরুদ্ধে একই রকম ভাবে মামলা হবে এবং ওই টাকাটি আপনাকেই শোধ করতে হবে। তাই জামিনদার হতে গেলে বারবার আরো একটি মেসেজ মনে চলে আসলো, যেহেতু কখনোই কারো ঋণে জামিনদার হওয়ার চেষ্টা করবেন না, যতই সে আপনজন হোক। যদি আপনি জামিনদার হন, সেই ব্যক্তি যদি বুঝে যায় যে আমি টাকা পরিশোধ না করলেও আমার চাচা বা ভাই বা মামাকে টাকাটি শোধ করতে হবে, সে কিন্তু টাকা শোধ করতে চাইবে না, আপনার নামেও মামলা হবে এবং সেই জামিনদারের নামে একই রকম মামলা হবে, এবং সেইখানে সেই জামিনদারেরও বাঁচার কোনো সুযোগ থাকবে না। আরো একটি সুন্দর দিন পাশে থাকার জন্য যারা দেখছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, কাল থেকে সমস্ত অফিস আদালত খুলছে, সকলেই ভালো থাকবেন। তরল খাবার, পানি, স্যালাইন সবাই বেশি করে খাবেন। নমস্কার।